তো আমরা খুব সহজে নর্মাল কথাবার্তা আমরা জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার লাইক বিল্ডিং, ব্রিজ, হাইওয়ে, টানেল, ড্যাম, টাওয়ার etc. are founded below or on the surface of the earth. For their stability, suitable foundation soil is required. To check the suitability of soil to use as foundation or as construction material, its properties are required to be assessed. তো আমাদের এই কাজের জন্য আসলে আমাদের বোঝা, আমাদের দেখা যাচ্ছে যে সয়েল রিপোর্টে এগুলো থাকে, বাট আমরা কখনো আসলে বোর্ডলোকে নিয়ে বেশি মানে এমফাসিস দিই। বাট দেখা যাচ্ছে যে যদি আমরা প্রথম প্রপার্টিতে আসি, যে স্পেসিফিক গ্র্যাভিটি, তো ইট ইজ দ্য রেশিও অফ দ্য মাস অফ সয়েল সলিডস টু দ্য মাস অফ অ্যান ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। অর্থাৎ সয়েল মাস অফ সয়েল সলিডস আর ইকুয়াল ভলিউম অফ ওয়াটারের সাথে যেটা আমরা রেশিওটা পাবো সেটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এবং এইটা একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল দ্যাট ইজ ক্লোজলি লিঙ্কড উইথ মিনারেলজি অর কেমিক্যাল কম্পোজিশন। আমরা যদি আরো ভালো করে বলি যে সয়েল ফরমেশন, হ্যাঁ, যে এটা থেকে সয়েল ফরমেশনটা আসলে কিরকম হয়েছে সেটা আমরা জানি। আজকের টপিকের বাইরে অবশ্য যদি আমরা যাই, তাহলে কেমিক্যাল প্রপার্টিজ সয়েল নিয়ে যদি আমরা অনেক কিছু আছে, সয়েল প্রপার্টিজ নিয়ে এখানে অনেক কিছু আছে যে আমাদের সয়েলে আমাদের কি পরিমাণ এয়ার, ওয়াটার, মিনারেল পার্টিকেলস, অর্গানিক ম্যাটার, এই ধরনের জিনিসগুলো আছে। এই ধরনের বিভিন্ন কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল আছে। সেটা ইনঅর্গানিক ম্যাটার হতে পারে, অর্গানিক ম্যাটার হতে পারে, কলোইডাল প্রপার্টিজ হতে পারে, সয়েল রিঅ্যাকশন, অ্যাসিডিক সয়েল, বেসিক সয়েল, হ্যাঁ। তো এই ধরনের আবার আরো মিনারেল মেজর গ্রুপ আছে। তো এগুলাও হচ্ছে মেনশন সে করতে পারে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে, আমরা সেগুলা করতে পারি। অ্যান্ড অলসো রিফ্লেক্ট দ্য হিস্ট্রি অফ ওয়েদারিং। আমরা জানি যে সয়েল ফরমেশন বিভিন্নভাবে হয়, ওয়েদারিং, ট্রান্সপোর্টেশন এবং রেসিডুয়াল যে ধরনের সয়েল ফরমেশনের যে ইয়াগুলো আছে। তো দেখা যাচ্ছে যে এই সম্পর্কে আমরা জানতে পারি, আমরা ধারণা নিতে পারি। তো ইট ইজ রিলেটিভলি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ দ্য কোয়ালিটেটিভ বিহেভিয়ার অফ দ্য সয়েল, অর্থাৎ সয়েলের বিহেভিয়ারটা কিরকম হবে ইজ কনসার্ন। তো সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমরা জানতে পারবো। অ্যান্ড ইউজফুল ইন সয়েল মিনারেল ক্লাসিফিকেশন। মিনারেল ক্লাসিফিকেশন স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে লিঙ্কড উইথ কেমিক্যাল কম্পোজিশন, স্বাভাবিকভাবে আমরা মিনারেল ক্লাসিফিকেশনও করতে পারবো। ফর এক্সাম্পল, আয়রন মিনারেল হ্যাভ এ লার্জার ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি দেন সিলিকা। তো আমরা স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু থেকে আমরা হচ্ছে আচ্ছা, আমরা সবাইকে মিউট করে দিচ্ছি, পরবর্তীতে আবার ইয়া করবো আর কি। তো I believe in the power of words. Many people speak before they think. But I know the value of words. The words can make you, break you, they can heal your soul, they can damage you forever. So I always try to use the positive words in my life wherever I go. Sorry. So it gives an idea about suitability of soil as a construction material. তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে সেটাও আমাদের জানায়। হায়ার ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি গিভস মোর স্ট্রেংথ ফর রোডস অ্যান্ড ফাউন্ডেশন। স্বাভাবিকভাবে আমাদের বুঝতে পারতেছি যে যদি আমরা মানে দেখতে পাই যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, তাহলে সেটা হচ্ছে মোর সুইটেবল ফর রোডস অ্যান্ড ফাউন্ডেশন। It is also used in calculation of void ratio, porosity, degree of saturation and other soil material. এগুলোও আমাদের জন্য তার সাথে লিঙ্কড আপ আছে। এখন এগুলোও তো আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এগুলা নিয়ে যদি আমরা বলতে যাই, তাহলে আমরা অ্যাপারেন্টলি যদি এগুলা নিয়ে আমরা ইয়া করি, তাহলে ভয়েড রেশিও যদি আমরা প্রথমে যাই,
তো আমরা এই সংজ্ঞা তো সব বইয়ে আছে, সবগুলাই আমরা জানি যে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। বাট যেগুলো মানে মেন কথা হচ্ছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ সয়েলস অ্যান্ড হ্যাজ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ সাচ এস ডেন্সিটি, permeability, compressibility, and shear strength. In general, the higher the void ratio, the higher will be the permeability and compression. স্বাভাবিকভাবে বেশি হবে, void যত বেশি হবে, permeability এবং compression ও তত বেশি হবে, and lesser will be the dry density and shear strength of soil, other parameters remaining the same. Void ratio is a useful parameter for representing volume changes during consideration of soils because the volume of solids remains constant during consideration. The relative density of cohesionless soils is also expressed in terms of void ratio. আমরা যখন relative density দেখব তখন আমরা দেখব যে এটা void ratio দিয়ে মেনশন করছে। Porosity ক্ষেত্রে both porosity and void ratio represent the proportion of volume of void. তো আমাদের যত ভয়েড বাড়বে তত আমাদের অন্যান্য যে সয়েলের ক্যাপাসিটি গুলো আসলে আস্তে আস্তে কমতে থাকবে। তো এই জিনিসগুলো আমাদের আবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এরপরে দ্য ভ্যালিড রেঞ্জ অফ ডিগ্রি অফ স্যাচুরেশন ফর সয়েল ইজ 0 to 100%. Soils below the groundwater table are generally fully saturated. Where capillary action is present, soil mass up to some depth above the groundwater table may also fully saturated with negative pore water pressure. So degree of saturation ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার টু টোটাল ভলিউম অফ ভয়েড। তো এগুলা এখানে বলতেছে যে আমাদের এগুলার সাথেও আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি স্বাভাবিকভাবেই রিলেশন আছে, এবং দেখা যাচ্ছে যে এটা ভালো হলে ওটাও ভালো হবে। এবং আমরা টিপিক্যাল ভ্যালুজ অফ স্পেসিফিক গ্র্যাভিটি যেটা বাউলসের বইয়ে দেওয়া আছে, যদি স্যান্ডের ক্ষেত্রে দেখি সবচেয়ে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, তারপরে সিল্টি স্যান্ডও বেশি, এবং ইনঅর্গানিক ক্লেতেও বেশি, আবার সয়েল উইথ মিকা এন্ড আয়রন এবং অর্গানিক সয়েল হচ্ছে সবচেয়ে কম। তো বেসড অন দিস, রয় অ্যান্ড দাস যেটা মানে তাদের রিসার্চে বলছে যে ইনক্রিজ ইন স্পেসিফিক গ্র্যাভিটি ক্যান ইনক্রিজ দ্য শেয়ার স্ট্রেংথ প্যারামিটার। তো আমাদের হচ্ছে একটা সয়েল তো আসলে শুধু শেয়ারেই ফেল করে, তো তার শেয়ার স্ট্রেংথ প্যারামিটার খুবই ইম্পর্টেন্ট। তো কোহেশন এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স এখানে লেখা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যত স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে তার এই শেয়ার স্ট্রেংথ গুলো তত বাড়তে থাকবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যান্ড অলসো ইনক্রিজেস দ্য ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও স্ট্রেংথ অফ দ্য সাবগ্রেড ম্যাটেরিয়ালস ইউজড ইন রোড কনস্ট্রাকশন। তো আমাদের যখন আমরা সয়েল টেস্ট করি আমরা কিন্তু এই দিকে তাকাই না, হ্যাঁ, বাট আমাদেরকে এইদিকেও তাকাতে হবে যে স্পেসিফিক গ্র্যাভিটি কত। এরপরে হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স। আমরা যদি স্যান্ডি সয়েল নিয়ে চিন্তা করি তাহলে তার রিপ্রেজেন্ট করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স। Degree of compaction of the fine-grained soil is measured in relation to maximum dry density for a certain compactive effort, like 90% of light compaction density or Proctor density. But in case of coarse-grained soil, a different sort of index is used for compaction. Depending upon the shape, size, and gradation of the soil grains, coarse-grained soils can remain in two extreme states of compaction, namely in the loosest and densest states. Any immediate state of compaction can be compared to these two extreme states using an index called relative density or density index. So soil characteristics based on relative density are shown in table 2. এখানে টেবিল 2 তে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ ডেনসিটির সাথে আমাদের সয়েল কম্প্যাক্টনেস এর ইয়াটা দেয়া আছে, যে আমাদের রিলেটিভ ডেনসিটি যদি 15% এর মধ্যে হয় আমরা বুঝতে পারতেছি ভেরি লুজ। তো স্বাভাবিকভাবে ভেরি লুজ তার ক্যাপাসিটি
কম হবে, এবং এগুলো যত বাড়তে থাকবে আমার ডেন্সিফিকেশন বাড়তে থাকবে, এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনও আমাদের বাড়তে থাকবে। So density index is expressed in percent and is defined as the ratio of the difference between the void ratio of a cohesionless soil in the loosest state and given void ratio to the difference between the void ratios in the loosest and the densest state, যেটা আমরা নরমালি যে কোনো বইয়ে সয়েল মেকানিক্স এর বইয়ে আমরা দেখছি এই ফর্মুলা। It is a measure of degree of compactness and the stability of a strata, অর্থাৎ কি পরিমাণ কম্প্যাক্ট সে এবং কি পরিমাণে তার স্টেবিলিটি কিরকম, যে আমি ওয়াশ আউট হয়ে চলে যাবে কিনা, আমাদের মেন কনসার্ন থেকে ওয়াশ আউট হয়ে চলে যাচ্ছে কিনা। এবং রিলেটিভ ডেন্সিটি ইজ অ্যান আরবিট্রারি ক্যারেক্টার অফ স্যান্ডি ডিপোজিট। ইন রিয়েল সেন্স ইট এক্সপ্রেসেস the ratio of actual decrease in volume of voids in a sandy soil to the maximum possible decrease in volume of voids. How far the sand under investigation can capable to the further densification beyond its natural state. অর্থাৎ ন্যাচারাল স্টেটের চাইতে তার ডেন্সিফিকেশন দরকার হবে কিনা সেগুলাও আমরা এখান থেকে করতে পারবো। Its determination is helpful in compaction of coarse grained soil and in evaluating step bearing capacity of sandy soil. অর্থাৎ তার স্টেপ বেয়ারিং ক্যাপাসিটি সয়েলের জন্য এটাও আমাদের রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স যেটা আমরা বলতেছি গুরুত্বপূর্ণ প্যারামিটার। এবং স্যান্ডি সয়েলের ক্যারেক্টারিস্টিক্সটাও কিন্তু এটা দিয়েই আসলে আমরা করি। আমি যদি ওইটাতে একটু যাই, এটাতে যদি আমরা আচ্ছা আমি অর্থাৎ যেটা দেখাতে চাইছিলাম এটা মনে হয় এখানে নাই। আচ্ছা থাক, আমরা মেন জায়গাতে যাই, আমার এখানে নাই। তো যখন আমাদের স্যান্ডি সয়েল থেকে অন্য সয়েলে যাব তখন কি হবে, যদি ফাইন গ্রেন সয়েল হয় তাহলে ওটা কথা যে consistency of a fine grained soil is largely influenced by the water of content of the soil. A gradual decrease in water content of a fine grained soil slurry causes the soil to pass from the liquid state to a plastic state. So এইখানে কিন্তু যদি আমরা ক্লে সয়েল হয় ওয়াটার কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, এবং সেটা লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে চলে যাবে, ফ্রম দ্য প্লাস্টিক স্টেট টু সেমি সলিড স্টেট, এবং গ্র্যাজুয়ালি সে সলিড স্টেটে গিয়ে পৌঁছায় যাবে। The water content at these changes of states are different for different soils. The water content that correspond to these changes of states are called the Atterberg limits, আমরা সবাই জানি। তাহলে আমরা যদি কোনো ক্লে সয়েল স্যাম্পল যদি নিয়ে আসার পরে যদি কোনোভাবে তার ওয়াটার কন্টেন্ট কমে যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের সেটা ভুল রেজাল্ট দিতে বাধ্য। আগামী 1 মাস So সেইটা যদি হয়, the water content that these changes of state are different for different, এটা তো আমরা বললাম। The water contents corresponding to transition from one state to the next state are known as liquid limit এবং প্লাস্টিক লিমিট and সিঙ্গেজ লিমিট। মানে আমরা যদি সয়েলের যদি ইয়াগুলো ভাগ করি, তো ক্র্যাক অবস্থা থেকে সলিড থেকে আমাদের যখন প্লাস্টিকে যাবে সেটা আমাদের প্লাস্টিক লিমিট, এবং যখন প্লাস্টিক লিমিট থেকে লিকুইডে যাবে তখন আমাদের লিকুইড লিমিট। তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্যারামিটার।
এবং liquid limit of soil is the water content expressed as the percentage of weight of the oven dried soil at the boundary between the liquid limit and plastic states of consistency of the soil. So এটার এই ধরনের সয়েলের স্মল শেয়ার স্ট্রেন্থ থাকে এবং plastic limit of a soil is water content expressed as a percentage of weight of oven dried soil at the boundary between plastic and semi-solid state consistency of the soil. So plastic limit for defined soil has a narrow range of numerical values. Sand has no plastic state. Sand pura non-plastic, but very fine sand exhibits slight plasticity. কিছু ফাইন স্যান্ড যত থাকে তো সেগুলা কিছু প্লাস্টিসিটি দেখায়। The plastic limit is an important soil property. Earth roads are easily usable at this water content. অর্থাৎ সেটা যদি প্লাস্টিক পর্যায়ে থাকে তাহলে আমাদের তবুও সেগুলো নিয়ে কাজ করতে পারবো। Excavation work and agriculture cultivation can be carried out with the least effort with the soil at the plastic limit. Soil is said to be in the plastic range when it possesses water content in between liquid limit and plastic limit. তো এটার মধ্যে যদি থাকে তাহলে আমরা সেটাকে প্লাস্টিক রেঞ্জে আছে বলে আমরা যেটা একটু আগে দেখলাম। The range of plastic state is given by the difference between liquid limit and plastic limit and defined as the plasticity index. অর্থাৎ আমরা যদি লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট যদি আমরা বাদ দেই তাহলে সেটা হচ্ছে আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স। স্বাভাবিকভাবে আমাদের যখন প্লাস্টিক থেকে যখন লিকুইডে পরিণত হচ্ছে তো স্বাভাবিকভাবে লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটের চাইতে বড়। তো লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট বাদ দিলে আমরা সেটা পাচ্ছি যেটা হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স। এবং দিস প্লাস্টিসিটি ইনডেক্স used in soil classification. আমরা যদি সয়েল ক্লাসিফিকেশন USCS ক্লাসিফিকেশন দেখি তাহলে স্যান্ডি সয়েল হোক আর ক্লেই সয়েল হোক সেখানে কিন্তু কোরিলেশন আছে। কোরিলেশন গুলো ডেভেলপ করা যে কোন সয়েলের জন্য লিকুইড লিমিট প্লাস্টিসিটি ইনডেক্স বা প্লাস্টিক লিমিট এগুলোর রিলেশন গুলো ওখানে দেওয়া আছে এবং কোরিলেশন উইথ আদার প্রপার্টিজ অ্যাজ এ বেসিক সয়েল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ডেভেলপ করা আছে। তো আমাদের যদি আমরা কোনো সয়েল ক্যারেক্টারিস্টিক্স করতে যাই তখনও কিন্তু আমাদের এই লিমিট গুলো আমাদের লাগবে। Based on the plasticity index, the soils were classified by Atterberg shows the correlation between the plasticity index, soil type, degree of plasticity and degree of cohesiveness. তো এটার সাথে আমাদের এই জিনিসগুলো আসলে রিলেটিভ, এগুলা করা যায়। আবার Skempton observed the plasticity index of the soil increases linearly with the percentage of the clay size fraction. এটাও একটা গুরুত্বপূর্ণ যে প্লাস্টিসিটি ইনডেক্স লিনিয়ারলি বাড়তেছে যদি আমার ক্লে সাইজ ফ্র্যাকশনটা বা ক্লে ফ্র্যাকশনটা আমাদের বাড়তে থাকে, তার লিনিয়ার সাথে আমাদের বাড়তেছে। সেটা স্কিমটন আমাদেরকে বলছেন আর কি। Loskor and Pal found the plasticity index depend on the grain size of the soil. Definitely grain size এর উপরে নির্ভর করবে। With the increase of sand content, plasticity index of soil decreases, which might be due to decrease of intermolecular attraction force. With the increase of sand content, plasticity index of soil decreases, which might be due to decrease of intermolecular attraction force. This is খুব ইম্পর্টেন্ট একটা কথা। Due to decrease of the attraction force, liquid limit of the soil decreases and accordingly plasticity index decreases. But as the clay content increases, the intermolecular attraction force increases the liquid limit and liquid limit increases. So আমরা দেখতে পাচ্ছি যে কেন প্লাস্টিসিটি ইনডেক্স বাড়বে কমবে সেটাও আমরা রিলেশন গুলো এখান থেকে বুঝে নিতে পারতেছি।
এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা যদি এখানে দেখি, প্লাস্টিসিটি ইন্ডেক্স স্যান্ডের ক্ষেত্রে প্রায় 0 ধরা আছে, এবং নন কোহেসিভ সয়েল সেটাকে বলা আছে, এবং সেটা হচ্ছে নন প্লাস্টিক। 7 এর নিচে থাকে সেটা সবচেয়ে কম ইয়াদে লো প্লাস্টিক, পার্টলি কোহেসিভ। অর্থাৎ এই জন্য আমরা এটাকে দুই ধর্মে যেতে পারে। যদি স্যান্ডের পরিমাণ বেশি হয়ে যায় তখন হয়তো সে নন প্লাস্টিকের কাছাকাছি চলে যেতে পারে। স্টিল ক্লে মিডিয়াম প্লাস্টিক, এবং ক্লে গুলো সবচাইতে বেশি প্লাস্টিক। এরপরে যদি সিঙ্কেজ লিমিটে যাই, সিঙ্কেজ লিমিট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওভেনরাইট ওয়েট at which any further reduction in water content will not cause a decrease in volume of the soil mass. The soil mass being prepared initially from remodeled soil, and the finer the particles of the soil, the greater are the amount of sinkage. So finer of the particles যদি বাড়ে তাহলে সিঙ্কেজের অ্যামাউন্টও বাড়বে। Soil that contain montmorillonite clay mineral shrink more, এই ধরনের মিনারেল গুলো যদি আসে তাহলে সবচেয়ে বেশি স্ট্রিং করে। Such soil shrink heterogeneously during summer, as a সামারেই হচ্ছে স্ট্রিং হবে সাধারণত, as a result of a which cracks develop on the surface. এই ধরনের ইয়া হলো আমাদের ফাউন্ডেশনের জন্য সমস্যা তৈরি হয়। Further, this soil imbibe more and more water during the monsoon and soil, এবং মনসুন মানে আমাদের বৃষ্টির সময় সেটা সোয়েল হবে। Soil that shrink and soil are characterized as expensive soil. যদিও আমাদের এই ধরনের ইয়াগুলো আমাদের দেশে কম। The value of shrinkage limit used for understanding the swelling and shrinkage properties of the cohesive soil. অর্থাৎ একসময় এরকম হবে, একসময় এরকম কার্ভ হবে। আমরা আসলে এই জায়গায় থাকতে চাই যে খুব বেশিও শ্রিঙ্কেজ হচ্ছে না, খুব বেশিও সোয়েলিং হচ্ছে না। It is used for a calculating shrinkage factor. The shrinkage factor which helps in the design problems of the structure made of the soil or resting on soil. It gives an idea about the suitability of the soil as a construction material in foundation, roads, embankment, and dam. It helps knowing the state of given soil. এবং এখানে যারা রিসার্চ করেছে তাদের যদি বক্তব্য ধরি যে consistency is an important property and useful measure for the processing of very fine clay soil. অর্থাৎ clay soil আমরা যদি আরেকটু ইয়া করি যে আমাদের একটু আগে আমরা দেখতেছিলাম রিলেটিভ ডেনসিটি, এর কারণ হচ্ছে আমাদের গ্র্যাভেল আর হচ্ছে স্যান্ডি সয়েল গুলো বড় দানার, এবং সিল্ড এবং ক্লে গুলো বড় দানার, ছোট দানার। তো এগুলাকে আসলে গ্রেডেশন করা যায়, এগুলাকে গ্রেডেশন করা যায় না বলে এগুলা হচ্ছে কনসিস্টেন্সি দিয়ে আমাদের মেজার করতে হয়, এবং ওইভাবে আমরা সয়েল ক্লাসিফিকেশন গুলো করা হয়ে থাকে। এবং plasticity and cohesion reflect the soil consistency and workability of the soil. অর্থাৎ এই জিনিসগুলো আমাদের ওয়ার্কেবল কিনা এগুলো আমাদের শো করে। However, these properties of the soil play an essential role in many engineering projects, such as construction of the clay core in the earth-fill dam, construction of a layer of low permeability covering a deposit of polluted material. এরপরে আরো যেটা বলতেছে যে এইখানে নাইজেরিয়ার একটা ইউনিভার্সিটিতে যেটা ইয়া হয়েছে যে বিল্ডিং আন্ডার স্টাডি হ্যাজ 2 story উইথ বেসমেন্ট কমপ্লেক্স এন্ড হাউসেস, অফিসেস, classroom, library and a computer room. This building is located in a flat, low terrain with an upper layer of loose lateritic clay soil, while the underlying soil is sandy soil mixed with silty clay material. The cracks were observed due to extensive soil supporting the foundation of the building. The soil foundation contains high amount of clay with high plasticity index. তা আমাদের হাই প্লাস্টিসিটি ইন্ডেক্স নিয়ে বা হাই ওয়াটার কন্টেন্টের একটু সয়েল আমাদের দেশে কম।
এরপরে যেটা ইম্পর্টেন্ট প্যারামিটার আসতেছে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। Particle size analysis the percentage of the different sizes of soil particles coarser than 75 mu is determined by sieve analysis, whereas less than 75 mu are determined by hydrometer analysis. এই জন্য আমরা আমরা যারা সয়েল ইয়া করি যে সিভ অ্যানালাইসিস কখন করি, হাইড্রোমিটার অ্যানালাইসিস কখন করি, based on the particle size analysis, particle size distribution curve আর প্লটেড। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমাদের অবশ্যই এরকম গ্রেডেশন কার্ভ আমাদের দরকার হবে এবং রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্টিকেলস অফ ডিফারেন্ট সাইজেস ইন দ্য সয়েল মাস এবং ইট গিভস অ্যান আইডিয়া রিগার্ডিং দ্য গ্রেডেশন অফ দ্য সয়েল। It is possible to identify whether the soil is well graded, poorly graded. In mechanical soil stabilization, the main principle is to mix a few selected soils in such a proportion that a desired grain size distribution is obtained from a design mix. Hence, the proportion the selected soil, the grain size distribution of each soil is required to be known. তো এই জায়গাটুকুর জন্য আমি একটু অন্য জায়গায় যাই। আমরা যদি গ্রেডেশন কার্ভ গুলো ড্র করি, যেখানে একদিকে হচ্ছে পার্টিকেল সাইজ, একটা হচ্ছে পার্সেন্ট ফাইনার, সেখানে এখানে ফাইন গ্রেড সয়েল এবং গ্যাপ গ্রেড এবং যেটা ইউনিফর্ম ওয়েল গ্রেডেড সবকিছু কার্ভ গুলো আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের কার্ভ মেনশন করলে আমরা পাবো। তো এখানে আমরা দুইটা টার্ম পাই, একটা হচ্ছে কোএফিশিয়েন্ট, ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট, আর একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ গ্রেডেশন আর কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার, যে দুইটাই মেনশন করে। তো এটা আমরা এখান থেকেই পাবো যে কত পার্সেন্ট ফাইনারে আমার সেটা পার্টিকেল সাইজটা কত। তো এইগুলা আমাদের কি মেনশন করে, আমাদের ওখানে যে বললো যে আইডেন্টিফাই whether soil is well graded or poorly graded, তো এইটা কিন্তু এই প্যারামিটারটা দিয়েই আমাদের করতে হবে। The larger value of the numerical value of Cu, the more in the range of particles. যত বেশি হবে Cu এর ভ্যালু, তত বিভিন্ন সাইজের ম্যাটেরিয়াল ওখানে থাকবে। Soils with a value of Cu less than 2 are uniform soil, অর্থাৎ একই ধরনের বেশি আছে। Sands with a value of Cu of 6 or more are well graded. তো Cu এর যে স্যান্ডি সয়েলটা পাবো তার Cu এর ভ্যালুটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং গ্রেডেশন কার্ভ আমাদের সয়েল টেস্টেও দেওয়া থাকে। তো সেখান থেকে আমাদের ওয়েল গ্রেডেড নাকি পোরলি গ্রেডেড সেটা আমরা জানতে পারছি। আবার কার্ভেচারে যদি যাই, তাহলে এখানে আবার বলতেছে যে ফর ওয়েল গ্রেডেড সয়েল দ্য ভ্যালু অফ দ্য কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার lies between 1 and 3. It may be noted that the gap grading of the soil cannot be detected by Cu only. The value of Cc is also required to detect it. So এই জিনিসগুলোর জন্যই এইখানে বলতেছে যে আমরা সেটা ওয়েল গ্রেডেড নাকি পোরলি গ্রেডেড সেটা খুব সহজেই আসলে এই ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা করতে পারবো। এবং যদি রিসার্চারদের যদি কথা আর একটু দেখি যে এক্সপ্লেইন দ্যাট দ্য গ্রেন সাইজ অ্যানালাইসিস ইজ ওয়াইডলি ইউজড ইন ক্লাসিফিকেশন অফ সয়েলস। দ্য ডাটা obtained from the grain size distribution curve is used in the design of filters for earth dams and determine the suitability of soil for the road construction, airfield, etc. তো এইটা অ্যাসেসমেন্ট অফ পারমেবিলিটি, ক্যাপিলারিটি, ফ্রস্ট, এটা আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না। তো এগুলো আমাদের লাগবে। টোটাল পার্সেন্টেজ অফ এ লার্জার অর ফাইন পার্টিকেলস দেন এ গিভেন সাইজ, দ্য ইউনিফর্মিটি অফ দ্য রেঞ্জ ইন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। তো এগুলো আমরা বললাম যে কেন আমাদের এগুলো কিভাবে জানতে পারবো, সেগুলো আমরা দেখলাম।
বাউলসের সেটা উনি দেখেছেন যে এগুলা আমাদের রোড, এয়ারফিল্ড, লিড, ড্যাম, আদার ইম্প্যাক্ট এন্ড কনস্ট্রাকশন সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। Information obtained from the particle size analysis can be used to predict soil water movement, although permeability tests are also generally used. তো অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলোও আসলে আমরা কাজে লাগাইতে পারবো এটা দিয়ে। এবং sand shape, whether rounded, sub-rounded or angular, will affect the shearing strength of the soil. So angular grains provide more interlock and increase the shear resistance. The gradation of the size of the sand affects shear resistance. So well graded provide more grain to grain area contact than poorly graded materials. Porosity and shapes available for clay within the sand is an important while considering the mixtures of clay and sand. এটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য কথা যে আমাদের শেয়ার রেজিস্ট্যান্স গুলো কখন বাড়তেছে বা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কখন বাড়বে সেটাও আমাদের জন্য আমাদের ভালো দরকার। এরপরে আমাদের আস্তে আস্তে হচ্ছে compaction. Soil compaction is one of the ground improvement techniques. It is a process in which, by expending compacting energy on soil, the soil grains are more closely rearranged. Compaction increases the shear strength of soil and reduces its compressibility and permeability. So এটা দিয়ে আমরা কি করতে পারি যে সয়েল গ্রেনস আর মোরলি ক্লোজলি রিঅ্যারেঞ্জড, আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো এবং ইনক্রিজেস শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল এবং রিডিউসেস কম্প্রেসিবিলিটি এবং পারমেবিলিটি আমাদের কমাই দেবে। Murthy explained that when an earth dam is properly compacted, the shear strength of the material is increased and the dam becomes more stable. Since the soil becomes dense, its permeability gets decreased. The decrease in the permeability of the dam decreases the seepage loss of the water stored. The settlement of the dam also decreases due to the increase the density of the material. So আমরা এটা সহজেই বুঝতে পারতেছি। এরপরে আসলে হচ্ছে consolidation. When a soil layer is subject to compressive stress due to construction activities, it undergoes compression. The compression is caused by rearrangement of the particles, seepage of water, crushing of particles, and elastic distortion. Settlement of a structure is analyzed for three reasons: appearance of the structure, utility of the structure, and the damage of the structure. The aesthetic view of the structure can be spoiled due to the presence of cracks or tilt of the structure caused by the settlement. Settlement caused to a structure can damage some of the utilities like cranes, drains, pumps, electrical lines, etc. Further settlement can cause a structure to fail structurally and collapse. Settlement is the combination of time-dependent and time-dependent compression. Right? So obviously, combination of time-dependent and immediate compression, যেটা immediate হবে, আর একটা হচ্ছে আমাদের consolidation-টা হবে। তো আমাদের এইটার লক্ষ্য থাকে যে predicting the rate of and amount of settlement of the structure founded on clay primarily due to the volume change of the clay. The information obtained for foundation resting on clay are total settlement of the foundation under any given load. এটা আমাদের থাকতে হবে। Then time required for total settlement due to the primary consideration,
settlement for any given time and load, time required for any percentage of total settlement and consideration, pressure due to which soil already has been considered বা considered. এবং আমাদের এখানে আমাদের যদি রিসার্চের কথা শুনি that lowering of water table or dewatering is probably the best known cause of massive settlement. তো আমরা জানি যে আমাদের ওয়াটার টেবিলও নিচে নামতেছে এবং আমরা অনেক সময় ডিওয়াটারিং করি, so massive cause of massive settlement. So when submerged, soil particles are subject to buoyancy. Upon dewatering, the buoyancy is removed and the apparent increase in pressure results in conservation, even though there is no increase in external loads. So এটা আমাদের জন্য খুবই খারাপ একটা the vibration can also have a densification effect on soil and lead to subsequent settlement. The effects can be severe when the vibration frequency matches the soil natural frequency. তো এটা এর অন্যদিকে চলে যাচ্ছে, তো এগুলো আমরা একটু করি। So soils often fail and settle result of earthquake. আবার যদি স্যাচুরেটেড সয়েলের কথা আমরা বলি তাহলে compression will be primarily caused by expulsion of water out of the soil void. Under the influence of an externally applied load, the expulsion of water from the voids is highly dependent on the permeability of the media. The extremely low permeability in the case of clay leads to a slow void contraction. The compression of saturated low permeability layers under static pressure is known as consolidation. এবং consolidation রেটটা নির্ভর করবে যে compressibility of soil, rate of decrease in the volume with stress, soil permeability, which in turn is dependent on the viscosity of the liquid. An increase in temperature increases the consolidation rate but does not affect the total amount of consolidation. So এটা একটা ইম্পর্টেন্ট কথা। The effect of the railway as one of the big contributors to the settlement of the little এটা একটা জায়গার নাম, জায়গা বলতেছি, এটা একটা মস্কের যেটা হচ্ছে ইস্তানবুল তুর্কিতে আছে। They found that the railway, which was operational for 50 years at 5 meters away from the mosque, caused bricks to fall from the nearby wall when trains were passing by. The influence of the railway can increase the settlement with weak soil and high water level. So এটা আমাদের ইনক্রিজ করতেছে যে উইক সয়েল এবং হাই ওয়াটার লেভেল থাকলে সেটাকে ইনক্রিজ করতেছে এবং ভাইব্রেশনের জন্য ইয়াটা করতেছে। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং নাইক ক্যারিড আউট সেটেলমেন্ট স্টাডি ফর এ ইনস্টিটিউশনাল বিল্ডিং লোকেটেড ইন সাউথ গোয়া, ইন্ডিয়া, হুইচ ডেভেলপড ক্র্যাকস when the construction had reached till the plinth beam level. It was found that some foundations were located above the natural ground at a depth of 2 meters in unconsolidated field of ground of an abandoned laterite stone quarry, where specie was found to be less than 12, which resulted for differential settlement. This settlement was observed towards the front left corner of the building, which was lying on the field of ground. The differential settlement lead to cracks in the plinth, beam and foundation concrete. So এগুলাও আমাদেরকে কি করতে হবে, দেখে বুঝে শুনে দিতে হবে। এরপরে আছে হচ্ছে পারমেবিলিটি।
তো পারমিয়াবিলিটিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ফ্লুইড ফ্লো হলে আমরা দেখছি যে অনেক স্ট্রাকচারই ফেল করে। So the amount, distribution and movement of water in soil have an important role on the properties and behavior of soil. এবং আমরা দেখছি যে ওয়াটার কন্টেন্ট বাড়লেই সেটা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের যদি ওয়াশ আউট ধরনের কিছু ঘটনা ঘটে তাহলে হচ্ছে আমাদের ফেলিং এর দিকে চলে যাবে। The engineer should know the principles of fluid flow as the groundwater conditions are frequently encountered on construction project. Water pressure is always measured relative to atmospheric pressure, and water table is the level at which the pressure is atmospheric. Soil mass is divided into two zones with respect to the water table. Below the water table, a saturated zone with 100% degree of saturation, and just above the water table, where capillary zone with the degree of saturation less than 100%. So data from field permeability tests are needed in the design of various civil engineering work, such as cut-off wall, design of earth dam to ascertain the pumping capacity or dewatering excavation and to obtain aquifer. তো এই ধরনের জিনিসগুলোতে আমাদের পারমিয়াবিলিটিটাও গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান আমাদের হচ্ছে শেয়ার স্ট্রেন্থ। আমরা অনেকগুলোতেই শেয়ার রেজিস্ট্যান্সের সাথে কোরিলেশনের আমরা দেখতে পাইছি। তো is a result of friction and the interlocking of particles, possibly cementation or bonding of the particles content, অর্থাৎ phi and c. Shear strength parameters of soils are defined as cohesion and the friction angle. The shear strength of soil depends on the effective stress drainage condition. So effective stress কিরকম হচ্ছে, আমাদের ওয়াটার টেবিল কোথায়, ড্রেনেজ কন্ডিশনটা কিরকম, ডেন্সিটি অফ দ্য পার্টিকেলস কিরকম, রেট অফ স্ট্রেন, direction of the strain, thus the shearing strain is affected by the consistency of the material, mineralogy, grain size distribution যেটা আমরা আগেও দেখে আসছি, shape of the particles, initial void ratio, features such as layers, joints, fissures and cementation. And shear strength parameter of a granular soil are directly correlated to the maximum particle size and the coefficient of uniformity যেটা আমরা একটু আমরা আগে দেখে আসছি, the density, the applied normal stress and the gravel fines content of the sample. So it can be said that the shear strength parameter are a result of the frictional forces of the particles as the slide and interlock during shearing. Soil containing particles with high angularity tend to resist displacement and hence possesses high shearing strength compared to those with less angular particles. তো আমরা দেখলাম যে এই প্যারামিটার গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি কিছু রিসার্চারদের কথা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এখানে যেমন বলছে যে ফ্রিকশন অ্যাঙ্গেল ইজ হাই ফর এ স্যান্ডি সয়েল দেন ইটস কোহেশন এন্ড ভাইস ভার্সা ফর ক্লেই সয়েল। And also the observe the mineralogy can have a major role in the shearing strength capacity of clay. এখানে আরো কথাবার্তা আছে যে সোয়েলিং এন্ড সিঙ্কেজ ইন এক্সপেন্সিভ সয়েল আমাদের আসলে নাই, তো এটা নিয়ে আমরা একটু বেশি যাচ্ছি না। এখানে মূর্তি এবং যে এল মাকসুদ যেটা বলছেন যে কোহেশন ইজ মেইনলি ডিউ টু দ্য intermolecular bond between the absorbed water surrounding each grain, especially in fine grained soil. Among the soils with high plasticity like clay soils have higher cohesion and lower angle of shearing resistance. So এগুলো আমরা নরমাল কথা। And concluding remarks যদি আমরা যাই
So the researchers found that different geotechnical properties of soil have different behavior on the structure. Higher the specific gravity, higher will be the load carrying capacity of soil. Density index is used for the compaction of coarse-grained soil. Consistency limits indicate the properties of fine-grained soil. According to fine-grained soil can be used for the construction of low permeable layer for disposal of solid waste and pour in earth dams. Particle size shows the gradation of the soil, which helps in construction of road, dams, embankments, design of filters. Compaction improves the bearing capacity of the soil. Consideration properties of the soil indicate the settlement of the structure. Permeability gives the idea about the stability of the foundation. Seepage through embankment. Shear strength is most important geotechnical property of soil, help in stability of the civil engineering structure on or below the earth. And the interaction among different geotechnical properties of soil can help the researchers while designing the foundation for different types of civil engineering structure. তো সবাইকে ধন্যবাদ আজকের এই ছোট্ট ওয়ার্কশপে ছোট্ট ওয়েবিনারে সবাই এসেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ